26 নম্বর ফাইল। নুন কবিতার কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 75। এইসবই তার তীব্র হাহাকার, যা জন্ম নিয়েছে জীবনের পরাক্রমী আক্রমণ থেকে। মঞ্জুষ দাশগুপ্ত। নবীন আধুনিকতার অস্থিরতার বিন্দুগুলি, ইন্দ্রাণী প্রকাশনী, 1990। বস্তুত জয় গোস্বামী সেই কবি যিনি কবি ভাষা এবং তার প্রকরণগত দিক সম্পর্কে খুবই সচেতন। অর্থাৎ কবিতা যে একটি বিশুদ্ধ আর্ট, সেটি তিনি স্বীকার করুন বা না করুন, কবিতা প্রেমী পাঠক তা সহজেই বুঝতে পারেন। আবার অনেক ক্ষেত্রে তিনি যে কমিটেড বা দায়বদ্ধ, সেটি তথাকথিত উল্লেখ্য কবিদের মতো না হলেও বোঝা যায়। কারণ তার কবিতায় যখন সমাজের সমস্ত দিক থেকে পিছিয়ে পড়া শোষিত মানুষদের পরিচয় পাওয়া যায়, তখন এর সত্যতা সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। আর এই ধরনের কবিতায় সময়ের সমাজের চলচ্ছবি শিল্প রূপ পেলেও ক্ষেত্র বিশেষে তিনি যেমন রাগ, ক্ষোভ বা ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন, পাশাপাশি তার মানুষের প্রতি সহানুভূতি বা মমত্ব বোধেরও প্রকাশ ঘটেছে। এইসব ক্ষেত্রে কবি শিল্প তাই একান্তভাবেই মানুষের হৃদয় মনের কাছাকাছি। পাঠ্য নুন কবিতাটি সে অর্থে কোনো বিমূর্ত শিল্প নয়, সম্পূর্ণ মূর্ত একটি সময়ের অপরূপ বিষণ্ণ ছবি। বিষয় সংক্ষেপ। বেঁচে থাকার জন্য মানুষের প্রাথমিক চাহিদা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, এবং তা যৎসামান্য হলেই বক্তা খুশি বা সন্তুষ্ট। তিনি এখানে অবশ্য বাসস্থান নয়, প্রথম দুটির কথাই ব্যক্ত করেছেন। এই দুটি পেলেই মোটামুটি তাদের দিন চলে যায়। তাও আবার সাধারণ মানের হলেই চলে। বক্তার দিন যাপন মোটেই সুখের নয়, স্বচ্ছন্দে চলার নয়, অসুখ বা ধার দেনাতেই তাদের দিন অতিবাহিত হয়। জীবন যখন এরকম অসুখের, সুতরাং এর সর্বনাশ সাধনের জন্য তিনি এবং তার ভাই রাতের বেলায় গাঁজার কলকেতে টান দেন। তাদের আর্থিক টানাপোড়েন এমনই যে গ্রাসাচ্ছাদনের জন্য যে প্রাত্যহিক বাজারের প্রয়োজন হয় তা তাদের হয় না, কারণ সঙ্গতি নেই। একেবারে মধ্যবিত্ত সংকট। তাই তিনি বলেছেন, কোনোদিন আবার মাত্রাতিরিক্ত বাজার হয়, আর সেদিন মধ্যবিত্ত শৌখিনতার বশে কিনে আনা হয় গোলাপ চারাও। এ যেন সেই অগ্রজ এক কবির কথানুসারে কাজ। দুটো পয়সা জুটলে একটি পয়সায় যেন ক্ষুধার জন্য খাদ্য, আর একটি পয়সায় ফুল কেনা হয়। কিন্তু কোথাও বা পোঁতা হবে সেই গোলাপ চারা, আর সে গাছে ফুল নিশ্চিতভাবেই কি ফুটবে? কারণ গাছের সুষ্ঠু পরিচর্যা প্রয়োজন। কিন্তু এ হচ্ছে ভবিষ্যতের ব্যাপার। তাই বক্তা পুনশ্চ গাঁজায় টান দেন। এখানে তার সন্তুষ্টি। তিনি বেশি কিছু প্রত্যাশাও করেন না। এভাবেই হেসে খেলে কষ্টে শিষ্টে দিন চলে গেলেই হলো। তিনি এরকম জীবনযাপনে এতটাই অভ্যস্ত এবং অনিবার্যকে দ্বিধাহীনভাবে মেনে নিতেও তার অসুবিধা নেই। সেই জন্য মাঝে মাঝে দিন না চলাকেও কোনো গুরুত্ব দেননি। কাজের সন্ধান হোক বা নেতিবাচক চিন্তা ভাবনা সারাদিনই অন্যত্র কাটিয়ে তিনি দুপুর রাতে বাড়ি ফেরেন। হয়তো সেই সময়তেই তার সারাদিনের পর একবার সুষ্ঠুভাবে অন্ন গ্রহণ। কিন্তু সে অন্ন বা ভাত তো তখন ঠান্ডা, আর তা যদি নুন ছাড়া হয় তাহলে কার ভালো লাগে? তিনি ক্রুদ্ধ হন। এ নিয়ে শুরু হয় চিৎকার, চেঁচামেচি, অশান্তি। বাড়িতে নিদ্রিত বাবা কিংবা ভাইও উঠে পড়েছেন। ভাই বক্তার পক্ষ অবলম্বন করে বিরুদ্ধ পক্ষ হিসেবে বাবার বিরুদ্ধে এ বিষয়ে সরব হয়েছেন। হওয়া স্বাভাবিক, কারণ ভাই তার গাঁজা খাওয়ার সঙ্গী। মধ্যরাতে এই অশান্তি বা গন্ডগোল পড়শিদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে এবং এ বিষয়ে তারা প্রতিবাদও করেন। কিন্তু বক্তা এখানে বিষয়টিকে পারিবারিক এবং আভ্যন্তরীণ এবং সর্বোপরি চিৎকার, চেঁচামেচি, অসন্তোষ প্রকাশ করাকে গণতান্ত্রিক বলে মনে করেন। তাই অন্যের বিরুদ্ধ প্রতিক্রিয়াকে তুচ্ছ জ্ঞান করেন। তাছাড়া তাদের মতো সামান্য লোকের জন্য অসামান্য লোকেদের এত মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ তার আকাঙ্ক্ষা তাদের শুকনো ভাতের জন্য সামান্য নুন। তিনি চান এ বিষয়ে কেউ নাক না গলিয়ে বরং তাদের শুকনো ভাতে নুনের ব্যবস্থা করুন। ভাববস্তু। মানুষের বেঁচে থাকার জন্য নানা আবশ্যিক চাহিদার মধ্যে অন্ন অন্যতম। কিন্তু সে অন্নের অনুষঙ্গ ডাল বা শাক না হলেও চলবে। অতি সামান্য পরিমাণ নুন হলেই মানুষের ন্যূনতম প্রয়োজন সাধিত হয়। সেই কথাটি কবির মূল বক্তব্য। তবে নুনের পাশাপাশি সাধারণ মধ্যবিত্ত জীবনের সংকট কেমন হতে পারে তা মোটা ভাত, কাপড়, বাজার, গোলাপ চারা প্রভৃতির মধ্যে দিয়েই প্রকাশিত।
সর্বোপরি প্রকাশ পেয়েছে ব্যক্তি স্বাধীনতার কথাও। এক্ষেত্রে নুন সামান্য হয়েও অসামান্যের ইঙ্গিতবাহী। উৎস: নুন কবিতাটি 20 বছরেরও অধিক কাল আগে মফস্বলের নদিয়া জেলা একটি ছোট পত্রিকায় প্রথম প্রকাশিত এবং পরে পুনর্মুদ্রিত হয়। সর্বশেষে এটি গ্রন্থভুক্ত হয়। বর্তমানে কবিতাটি গৃহীত হয়েছে ভূতুম ভগবান কাব্য থেকে। অন্যান্য প্রসঙ্গ: ভূতুম ভগবান কাব্যটি গ্রন্থরূপে প্রথম প্রকাশিত হয় প্রতিভাস প্রকাশনী থেকে। সময়কাল 25শে বৈশাখ 1395 বঙ্গাব্দ, 8ই মে 1988 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা ছিল 55, মূল্য ছিল 10 টাকা। প্রচ্ছদ শিল্পী ছিলেন সুব্রত চৌধুরী। কবি গ্রন্থটি উৎসর্গ করেছিলেন শ্রদ্ধেয় ডক্টর জয়ন্ত সেনকে। পৃষ্ঠা 76। পরে এই কাব্যটি কবির কবিতা সংগ্রহ 1-এ স্থান পায়। 1990 জুলাই মাসে প্রথম সংস্করণে প্রকাশ করেন আনন্দ পাবলিশার্স। ঠিক তারপরেই 2003-এ কৃত্তিবাস পত্রিকা ও জানুয়ারির সংখ্যায় বিজ্ঞাপনে দেখা যায় এই কাব্যটি রাজ সংস্করণ প্রকাশিত হয়েছে প্রতিভাস এর ধ্রুপদী প্রকাশনা থেকে। প্রচ্ছদ এবং রঙিন অলঙ্করণ সুব্রত চৌধুরী। 2012-তে গ্রন্থটির দ্বাদশ মুদ্রণ 2012 প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। এই কবিতা সংগ্রহে জানা যায় প্রবেশক সহ কবিতার সংখ্যা 30টি। প্রবেশক বাদ দিলে নুন কবিতাটির সংখ্যা দ্বিতীয়। উল্লেখ্য, এই কাব্যেই নুন এর বিকল্প নামে আরেকটি কবিতা আছে, ভিন্ন অর্থদোতক লবণ। এই কাব্য সম্পর্কে প্রতিভাস বিজ্ঞাপনে যা লিখেছে তা বিশেষভাবে লক্ষণীয়। প্রতিভাস লিখেছে, আত্মজীবনীর অংশ নামে একটি দীর্ঘ কবিতার একদম অন্তিম লাইনে জয় গোস্বামী লিখেছিলেন, শুধু মাথার ভিতর লুকিয়ে নিয়ে ঘুরব বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা। যদিও একথা বলেছিলেন 1994 সালে, কিন্তু তার বহু আগেই ভূতুম ভগবান নামে এই কাব্যগ্রন্থটি কবি লিখে ফেলেছিলেন মাথায় মাথায়। ভূতুম ভগবান এবং উন্মাদের পাঠক্রম, এই দুই বই যে তার মাথায় মাথায় রচিত একথা আমরা জানতে পারি তার বিভিন্ন সাক্ষাৎকার থেকে। না, কাগজে কলমে নয়, কবিতার পর কবিতা রচিত হয়েছে শুধুমাত্র মানস লেখন পদ্ধতিতে। প্রবাদে পরিণত হয়ে গিয়েছে সেই সব লাইন। রাস্তায় রাস্তায় আমি ভগবান দেখে বেড়াচ্ছি ভূতুম। সত্যিই তাই। কবির সেই সময় দিন যাপন, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগরে তার মাইলের পর মাইল ঘুরে বেড়ানো মাথা ভর্তি কবিতা নিয়ে সেই সব কবিতার মুহূর্তে ফুটে উঠেছে এই বইয়ের পাতায়। পাঠকের মুখে মুখে ফেরা নুন, চুম্বন, বাঁকা কথামৃত, বউ, ব্যাজ সহ আরো অজস্র সরই সর্জময়ী রচনার পাশেই রয়েছে ভূতুম ভগবান নামাঙ্কিত এক দীর্ঘ কবিতা, যার পরিচয় নতুন করে বাংলা কবিতার পাঠককে দেওয়ার নেই। এই কবিতায় গ্রিক নাটক, অপেরা এবং শাস্ত্রীয় সঙ্গীত মিলে মিশে গেছে। শব্দার্থ ও টিকা। শব্দার্থ ও টিকা। আমরা তো অল্পে খুশি থেকে লবণের ব্যবস্থা হোক। আমরা মানে উত্তম পুরুষে বহুবচন। কবিতানুসারে দুই ভাই। সামগ্রিক অর্থে কথকের ভাই ছাড়া বাবা, মা বা বাড়ির অন্যান্যদেরও বোঝানো হয়েছে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। অর্থাৎ মানুষের জীবনের প্রধান তিনটি চাহিদা হলো অন্ন, বস্ত্র এবং বাসস্থান। এখানে বক্তা আশ্রয়ের চেয়ে প্রাধান্য দিয়েছেন প্রথম দুটিকে। ধরে নেওয়া যায় তার আশ্রয় আছে, আর যদি নাও থাকে তাহলেও তার ক্ষতি নেই, কারণ খাওয়া বা পড়া যখন যেমন হোক না, শোয়ার কিংবা থাকার জন্য স্টেশন, ফুটপাত বহু কিছু পড়ে আছে। প্রসঙ্গত উল্লেখ্য ভারতচন্দ্র রায়গুণাকর এর অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনী চরিত্রটির কথা। সে তার সন্তানের জন্য দেবী অন্নপূর্ণার কাছে প্রার্থনা করেছিল দুধ ভাত। বাস্তবিক এই প্রার্থনায় সামান্যের ইঙ্গিত নেই, এই শাক ভাত বা ডাল ভাতের চেয়েও বেশি কিছু। কিন্তু এখানে উল্লেখিত সাধারণ ভাত কাপড় বলতে মোটা চালের ভাত, মোটা সুতোর কাপড়কেই ইঙ্গিত করেছেন বক্তা, এবং এরকম ভাত কাপড় খেয়ে পড়ে তার এক একটা দিন অতিবাহিত হয়। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে।
অর্থাৎ অন্ন বস্ত্র ছাড়া বক্তার দিন অতিবাহিত হয় শারীরিক অসুস্থতা এবং ধার দেনার সঙ্গে। অর্থাৎ তিনি শারীরিক এবং আর্থিক দিক দিয়ে বড়ই কষ্টে আছেন। দুই ভাই মিলে টান দি গঞ্জিকাতে, অর্থাৎ দুই ভাই মিলে গাঁজায় টান দি। মদের মতোই গাঁজা নেশার সামগ্রী। মদ যদিও বা একা একা খাওয়া যায় এবং সে দৃশ্য বিরলও নয়, কিন্তু গাঁজার ক্ষেত্রে সচরাচর দেখা যায় বহুজন মিলে গাঁজা খাওয়া হয়, অর্থাৎ গাঁজার আসর বসে। সেজন্য বক্তা তার সঙ্গী হিসেবে ভাইকেও গাঁজা সেবনে সামিল করেছেন, আবার সহযোগীও বলা যায়। তবে প্রশ্ন উঠতে পারে, যার সাধারণ ভাত কাপড় অসুখ ধার দেনায় জীবন জর্জরিত, তার গাঁজার পয়সা জোটে কিভাবে? এই সত্য অনেকেই বিদিত যে এমন কিছু মানুষ আছে যারা আবশ্যিক খাদ্য পানীয় না পেলেও দেহের রক্ত বিক্রি করেও মদ খায়। এখানে বক্তাদের গাঁজা খাওয়াটা তাই অস্বাভাবিক নয়। দ্বিতীয়ত, গাঁজা খেয়ে নেশাগ্রস্ত হওয়াটা বক্তার কাঙ্ক্ষিত, তাই তিনি অভাব অনটনের চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন। তৃতীয়ত, জীবন জগতের প্রতি যার বিতৃষ্ণা এবং সেই কারণে মোহহীন, তার পক্ষে গাঁজা খাওয়া স্বাভাবিক এবং শ্রেয়কর। সব দিন হয় না বাজার, অর্থাৎ টানাপোড়েনের সংসার, তাই খাদ্যদ্রব্যের জন্য সব দিন বাজার করার সঙ্গতি থাকে না। বিশেষত মধ্যবিত্তের জীবনে এই সমস্যা প্রকট। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, অর্থাৎ আর্থিক দিক দিয়ে সচ্ছলতা এলে মধ্যবিত্ত মানুষ তথাকথিত মানুষের মতো শখ শৌখিনতা নিয়ে ভাবে, আর তাই প্রাণ ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনা হয়ে গেলে ফুল কেনে। এখানে গোলাপ চারা কেনা হয়েছে সেইভাবে। কিন্তু পুঁতবো কোথায়? ফুল কি হবেই তাতে? অর্থাৎ বক্তার বাড়ির জায়গা কম, তাই গোলাপ চারা কিনলেই হয় না, তা পুঁতবার জন্য জায়গা দরকার। দ্বিতীয়ত, গোলাপ চারা পুঁতলেই যে তাতে ফুল হবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ চারার কোনো ত্রুটি থাকতে পারে। আবার ফুল ফোটানোর জন্য উপযুক্ত জল, বাতাস বা শ্রমের প্রয়োজন হতে পারে। সে অনেক পরের কথা। টান দি গঞ্জিকাতে। গোলাপ চারা রোপণ কিংবা ফুল প্রস্ফুটনের ঘটনার সময় সাপেক্ষ এবং ভবিষ্যতের ব্যাপার। আপাতত তা নিয়ে ভাববার অবকাশ নেই, বরং তার চেয়ে গাঁজার টান দেওয়া যেতে পারে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? বক্তা অল্পে খুশি, তার বেশি কিছু পাওয়ার বাসনা নেই। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, অর্থাৎ কষ্ট বা অভাব অনটনের মধ্য দিয়ে তাদের দিন কেটে যায় সত্য, কিন্তু তার মধ্যে একটু আধটু হাসিও আছে। বক্তা সেজন্য হেসে খেলে কথাটি ব্যবহার করেছেন। মাঝে মাঝে চলেও না দিন, অর্থাৎ প্রকৃতির নিয়মে দিন ঠিকই চলে যায়, কিন্তু এখানে অর্ধাহার, অনাহার বা নিরন্ন থেকে দিন যাপনের কথাকে ব্যক্ত করা হয়েছে। বাড়ি ফিরি দুপুর রাতে, দুটি অর্থে কথাটি ব্যবহৃত। প্রথমত, যারা কর্মহীন বাউন্ডুলে যুবক। দ্বিতীয়ত, উদ্দেশ্যহীন, যারা যত্রতত্র আড্ডা দেয় এবং সময় অসময় জ্ঞান না করে বাড়ি ফেরে। দুপুর রাতে ফেরাটাও তেমনি। দুপুর মানে দ্বিপ্রহর, এক প্রহর 3 ঘন্টা। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। সাধারণত দুপুর রাত পর্যন্ত কেউ অকারণে জেগে থাকে না। বিয়ারা অবাধ্য অশিষ্ট কোনো ছেলে বা পুরুষ দুপুর রাতে বাড়ি ফিরলে তাকে একা একাই তার জন্য তুলে রাখা ভাত খেতে হয়। সেই ভাত স্বভাবতই ঠান্ডা হয়ে যায়। গরিব মধ্যবিত্তের বাড়িতে শাকসবজি রান্না না থাকলে সেই ঠান্ডা ভাত শুধু শুধু খাওয়া কষ্টকর। একটু নুন থাকলে সেটা খেতে একটু ভালো লাগে, কিন্তু বক্তা এখানে সেরকম ভাত নুন ছাড়া খেতে গিয়ে ভীষণ রেগে গেছেন। রাগ চড়ে যায়, অর্থাৎ মানুষের দেহ মন অন্তর্গত 8টি স্থায়ীভাবে রতি, হাস, শোক, ক্রোধ, ভয়, যুগুপ্সা, বিস্ময় এবং সম মধ্যে রাগ বা ক্রোধ অন্যতম। যে কোনো স্থায়ী ভাবই বিভাব এর মাধ্যমে জেগে ওঠে এবং তা রসে পরিণত হয়। এখানে স্থায়ী ভাব ক্রোধ, রস হচ্ছে বীর, যার বহিঃপ্রকাশ সারা পাড়া মাথায় করির মধ্যে লক্ষণীয়। কবিতার বিষয়বস্তু অনুসারে যদিও তা মোটেই বীরত্ব ব্যঞ্জক নয়, বিভাব দুরকমের, আলম্ব এবং উদ্দীপন। এখানে আলম্বন মানে ঠান্ডা ভাত, উদ্দীপন নুন ছাড়া ভাত।
সুতরাং রাগ চড়ে যায় এর অর্থ রাগ মানুষকে আক্রমণ করে, অভিধেয় অর্থ রাগ তার উপরে আরোহণ করে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। মাথায় রাগ চড়া স্বাভাবিক, কিন্তু রাগের মাথায় চড়ার অর্থ প্রতিক্রিয়া জানানো, অর্থাৎ রাগ প্রকাশ করা। বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি। নুন ছাড়া ঠান্ডা ভাত খাওয়ার জন্য বক্তার রাগ এবং তার জন্য স্বাভাবিক তার বাবাকেও দোষ দিয়েছেন অথবা নানাভাবে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন এবং তার বাবা ঘুম থেকে জেগে উঠে তিনিও তার প্রতিক্রিয়া জানিয়েছেন। দুপুর রাতে তার ভাইও ঘুম ছেড়ে এই গোলযোগে অংশগ্রহণ করেছে, তবে ভাই সম্ভবত বক্তারই পক্ষে, কারণ সে তার গাঁজা খাওয়ার সঙ্গী। সুতরাং বাপ বেটা বলতে বাবা এবং তার দুই বেটার কথা এখানে উল্লেখিত, এবং সকলের মানে পারস্পরিক গন্ডগোলে বাক বিতণ্ডা বা চিৎকার চেঁচামেচিতে পাড়ার সমস্ত লোকও জেগে উঠেছে এবং তারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আক্ষরিক অর্থে সারা পাড়া মাথায় করা অবাস্তব ব্যাপার, অসম্ভব। বস্তুত নিজেরা অশান্তি করে পাড়ায় সমস্ত লোকের ঘুম ভাঙিয়েছে, তাই একথা বলা হয়েছে। পৃষ্ঠা ৭৮। পরিতকার তাতে কি? বাড়ির অভ্যন্তরীণ অশান্তিকে বক্তা ব্যক্তি স্বাধীনতা বলেই ভাবেন। তাছাড়া গণতান্ত্রিক দেশে এই আচরণ মোটেই অসঙ্গত নয়। পাড়ার লোকের তাতে নাক গলাবার কোনো কারণ নেই। সর্বোপরি তারা সামান্য লোক, এরকম লোকেদের বিষয়ে তাদের এই অশান্তিতে যোগ না দিলেও চলবে। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, অর্থাৎ বক্তার এই আবেদনে কার কাছে সেটি স্পষ্ট নয়, কারণ কথাটি ভাববাচ্চে বলা, তবে তার বাসনা এই যে অশান্তির ঊর্ধ্বে সামান্য লবণ পেলেই তাদের চলবে। কিন্তু এই পংক্তির অনুষঙ্গে আরো কিছু কথা বলা আবশ্যক। শুকনো ভাতে লবণের ব্যবস্থা না থাকার জন্য কে দায়ী? বক্তা কর্মহীন হতে পারেন, উপযুক্ত কাজের জন্য তিনি ঘুরে বেড়ান এবং সেই কারণে দুপুর রাতে বাড়ি ফিরতে পারেন। বক্তার বাবার সাংসারিক অবস্থা সত্যিই খারাপ, তাই সামান্য লবণেরও ব্যবস্থাও তিনি করতে পারেননি। পৃষ্ঠা ৭৮। অনুশীলনী ১। সঠিক উত্তরটি বেছে নাও। প্রতি উত্তরের মান ১। প্রশ্ন ১.১। জয় গোস্বামীর প্রথম কবিতা কি? উত্তর সেলিং পাখা। প্রশ্ন ১.২। জয় গোস্বামীর প্রথম কাব্য কি? উত্তর ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। প্রশ্ন ১.৩। নুন কবিতাটি গৃহীত হয়েছে কোন কাব্য থেকে? উত্তর ভূতম ভগবান। প্রশ্ন ১.৪। আমাদের দিন চলে যায় ড্যাশ শূন্যস্থানে কি বসবে? উত্তর সাধারণ ভাত কাপড়ে। প্রশ্ন ১.৫। হালে হয় মাত্রা ছাড়া কি হয়? উত্তর বাজার। প্রশ্ন ১.৬। গোলাপ চারা কখন কেনা হয়? উত্তর খ যেদিন মাত্রা ছাড়া বাজার হয়। পৃষ্ঠা ৭৯। প্রশ্ন ১.৭। মাত্রা ছাড়া কথার অর্থ কি? উত্তর মাত্রাতিরিক্ত। প্রশ্ন ১.৮। সে অনেক পরের কথা, কোন প্রসঙ্গে এ কথা? উত্তর গোলাপ প্রস্ফুটনে। প্রশ্ন ১.৯। আমরা তো এতেই খুশি, কিসে খুশি? উত্তর হেসে খেলে কষ্ট করে। প্রশ্ন ১.১০। খেতে বসে রাগ চড়ে যায় কেন? উত্তর ঠান্ডা ভাতে নুন না থাকার জন্য। প্রশ্ন ১.১১। নুন কবিতায় কথক বাড়ির কজনের কথা বলেছেন? উত্তর ৩ জন। প্রশ্ন ১.১২। নুন কবিতায় কে কার ওপর আরোহণ করেন? উত্তর ঘ রাগ ও কথক পরস্পরের মাথায়। প্রশ্ন ১.১৩। ভাত খাবার সময় কখন? উত্তর দুপুর রাত। প্রশ্ন ১.১৪। বেঁচে থাকার জন্য যা সবচেয়ে বেশি আবশ্যিক? উত্তর অন্ন। প্রশ্ন ১.১৫। জয় গোস্বামী কোন শতকের কবি? উত্তর ২০। প্রশ্ন ১.১৬। নুন কবিতায় সৌন্দর্য প্রিয়তার কথা আছে যে পংক্তিতে? উত্তর কিনে আনি গোলাপ চারা। প্রশ্ন ১.১৬। নুন কবিতার সৌন্দর্য প্রিয়তার কথা আছে যে পংক্তিতে? উত্তর কিনে আনি গোলাপ চারা। পৃষ্ঠা ৮০। প্রশ্ন ১.১৭। নুন কবিতায় যা নেই? উত্তর মদ।
প্রশ্ন 1.18 দুপুর কথাটির মূলে আছে, উত্তর দ্বীপ্রহর। প্রশ্ন 1.19 হলে হয় মাত্রা ছাড়া, মাত্রা ছাড়া কি, উত্তর বাজার। প্রশ্ন 1.20 খেতে বসে রাগ চড়ে যায় কারণ, উত্তর ঠান্ডা ভাতে নুন নেই। 2 সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রতি প্রশ্নের মান 1। প্রশ্ন 2.1 নুন কবিতায় কবি জয় গোস্বামী কাদের কথা বলেছেন, উত্তর নুন কবিতায় কবি জয় গোস্বামী নিজেদের দুঃখ দারিদ্র্যের মাধ্যমে সমস্ত মধ্যবিত্তের কথা বলেছেন। প্রশ্ন 2.2 রাত্রিরে দুই ভাই মিলে টান্দি গঞ্জিকাতে, এখানে রাত্রিরে শব্দটি ব্যবহারের তাৎপর্য কি, উত্তর এখানে রাত্রিরে শব্দটি তাৎপর্য হলো রাত্রিরের পরিবর্তে রাত্রে বা রাত্রিতে লিখলে পংক্তিটি শ্রুতি মধুর হতো না, তাছাড়া পংক্তির মাত্রা বিন্যাসও ঠিক হতো না। প্রশ্ন 2.3 আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, এখানে কোন দিনের কথা বলা হয়েছে, উত্তর এখানে কবি কোন নির্দিষ্ট দিনের কথা বলেননি। পৃষ্ঠা 81। প্রশ্ন 2.4 নুন কবিতায় বক্তাদের অসুখে ধার দেনাতে দিন কাটে, সেখানে তারা গঞ্জিকা সেবন করে কেন, উত্তর সেখানে তারা গঞ্জিকা সেবন করে কারণ গঞ্জিকার নেশায় অসুখ ধার দেনা সংক্রান্ত ভাবনা লোপ পাবে। প্রশ্ন 2.5 সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, এখানে মাত্রা ছাড়া কথাটি আর কিভাবে ব্যবহৃত হতে পারে, উত্তর এখানে মাত্রা ছাড়া কথাটি মাত্রাতিরিক্ত ভাবেও ব্যবহৃত হতে পারে। প্রশ্ন 2.6 বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, গোলাপ চারা নিয়ে কবির ভাবনা কি, উত্তর গোলাপ চারা নিয়ে কবির ভাবনা হলো সেটাকে রোপণ করার জন্য যথেষ্ট স্থানাভাব এবং তার প্রস্ফুটন নিয়ে সংশয়। প্রশ্ন 2.7 নুন কবিতায় নুনই কি মুখ্য, তোমার কি মনে হয়, উত্তর নুন কবিতায় নুন উপলক্ষ মাত্র, লক্ষ্য আর্থ সমাজ ব্যবস্থা। প্রশ্ন 2.8 আমরা তো অল্পে খুশি, এরপর কোন অংশটি বসবে, উত্তর আমরা তো অল্পে খুশি, এরপরে অংশটি হলো কি হবে দুঃখ করে। প্রশ্ন 2.9 সারা পাড়া মাথায় করি কি জন্য, উত্তর সারা পাড়া মাথায় করি কারণ খাবার সময় ঠান্ডা ভাতে নুন না থাকার জন্য। প্রশ্ন 2.10 নুন কবিতার মধ্য দিয়ে কবি জয় গোস্বামী যে কথকের কথা বলেছেন তাকে আমরা কিভাবে চিনি, উত্তর নুন কবিতার মধ্য দিয়ে কবি জয় গোস্বামী যে কথকের কথা বলেছেন তা তিনি সকলে সমানভাবে বেঁচে থাকার কথা ভাবেন। প্রশ্ন 2.11 নুনের কথক কেমন ব্যক্তি, উত্তর নুনের কথক হলেন ভবঘুরে বাউন্ডুলে নেশারু খুব সামান্যে সন্তুষ্ট। 3 অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রশ্ন মান 1। প্রশ্ন 3.1 জয় গোস্বামী কোন দশকের কবি রূপে চিহ্নিত, উত্তর জয় গোস্বামী বিংশ শতাব্দীর 70-এর দশকের কবি রূপে চিহ্নিত। প্রশ্ন 3.2 জয় গোস্বামী কবিতায় অভিনবত্ব কি, উত্তর বিশেষত ভাষা প্রয়োগে কবির কোন রকম সূচিবায়ুগ্রস্ততার পরিচয় না দেওয়া। প্রশ্ন 3.3 নুন কবিতায় কোন ঘটনা পাঠককে ভাবিয়ে তোলে, উত্তর নুন কবিতায় কথক যখন বলেন তারা দুই ভাই মিলে গঞ্জিকায় টান দেন সেই ঘটনা পাঠককে ভাবিয়ে তোলে। প্রশ্ন 3.4 নুন কবিতায় কোন কোন ছবি ম্লান, উত্তর নুন কবিতায় সাধারণ ভাত কাপড় অসুখ ধার দেনা নুন ছাড়া শুকনো ঠান্ডা ভাত ইত্যাদি ছবি ম্লান। প্রশ্ন 3.5 নুন কবিতাটি কত পংক্তির এবং স্তবক ও মিল বিন্যাস কেমন, উত্তর নুন কবিতাটি 16 পংক্তির এবং 8টি স্তবক এবং প্রতি 2 পংক্তি অন্তমিল বিশিষ্ট। প্রশ্ন 3.6 নুন কবিতায় গাঁজা খাওয়ার প্রসঙ্গ কতবার আছে, উত্তর নুন কবিতায় গাঁজা খাওয়ার প্রসঙ্গ 2 বার আছে। প্রশ্ন 3.7 টান্দি গঞ্জিকাতে গঞ্জিকার পরিবর্তে গাঁজা ব্যবহৃত হলে কি হতো, উত্তর গঞ্জিকার পরিবর্তে গাঁজা ব্যবহৃত হলে ছন্দের মাত্রা হ্রাস মানে কম এবং শ্রুতি মাধুর্য নষ্ট হতো। প্রশ্ন 3.8 বাপ বেটা দুই ভাই মিলে, বাপ বেটা দুই ভাই বিষয়টি স্পষ্ট করো, উত্তর বাবা একদিকে ও দুই ছেলে অন্যদিকে, মোট 3 জন, কিন্তু কবিতার শ্রুতি মাধুর্য রক্ষা করতে গিয়ে দুরকম ভেবে কথা বলেছেন কবি। এরকম ভাবনা বাবা ও 2 বেটা, আর অন্যরকম ভাবনা 2 ভাই ও বাবা। বস্তুত বেটা ও ভাই কথা দুটির ব্যবহারে
পাঠককে একটু ভাবতে হয়। প্রশ্ন 3.9, বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি, এর অর্থ কি? উত্তর, প্রশ্নোক্ত পংক্তিটির অর্থ ঠান্ডা ভাতে নুন না থাকার জন্য মধ্যরাত্রে অশান্তি সৃষ্টি করা বা সারা পাড়া এ নিয়ে তোলপাড় করা। প্রশ্ন 3.10, করিত কার তাতে কি করার কথা বলা হয়েছে? উত্তর, উদ্ধৃত পংক্তিটিতে নুন না থাকা নিয়ে অশান্তি সৃষ্টি করার কথা বলা হয়েছে। পৃষ্ঠা 83, প্রশ্ন 3.11, করিত কার তাতে কি, এরকম কথায় কবি কি ইঙ্গিত করেছেন? উত্তর, উদ্ধৃত পংক্তিটিতে কবি বিষয়টি পারিবারিক, ব্যক্তি স্বাধীনতা বা গণতান্ত্রিক এবং এই কারণে তাতে অন্যের নাক গলানো নিষ্প্রয়োজন এইসব ইঙ্গিত করেছেন। প্রশ্ন 3.12, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কার বা কাদের উদ্দেশ্যে কবি কথা বলেছেন, তোমার ধারণা কি? উত্তর, কথক আর্থ সমাজ ব্যবস্থার শিকার, তাই এই আবেদন সেরকমই কোন হৃদয়বান মানুষের কাছে যিনি তাদের আর্থিক অনটন দূর করবেন বা নুনের ব্যবস্থা করবেন। প্রশ্ন 3.13, নুন কবিতায় নুন ছাড়া শাক, ডাল, দুধ, ভাত ইত্যাদির কথা না থাকায় তোমার কি মনে হয়? উত্তর, নুন কবিতায় নুন ছাড়া শাক, ডাল, দুধ, ভাত ইত্যাদির কথা না থাকায় আমাদের মনে হয় কবি মূলত মানুষের প্রাত্যহিক চাহিদা বা দৈনকে ভালোভাবে প্রকাশ করতে পেরেছেন। প্রশ্ন 3.14, শুধু নুনই আবশ্যক, এতে কবির মানুষের চাহিদা সম্পর্কে কোন মনোভাব ব্যক্ত হয়েছে? উত্তর, নুন আবশ্যক, এতে মানুষের চাহিদা সম্পর্কে ন্যূনতম চাহিদা ব্যক্ত করেছেন। প্রশ্ন 3.15, গোলাপ চারা ব্যবহারের প্রসঙ্গ কেন? উত্তর, মানুষের মনুষ্যত্ব প্রকাশ পায় খাওয়া দাওয়া, বংশ বিস্তার ছাড়া শিল্প, সৌন্দর্য পিপাসা বা চর্চায়, তাই কবি মানুষের দৈন্যের ভেতরেও তার শৌখিন শিল্পী মনের পরিচয় তুলে ধরতে এই প্রসঙ্গ এনেছেন। প্রশ্ন 3.16, নুন কবিতা পড়তে গিয়ে পাশাপাশি আর কোন কবির কথা বেশি মনে পড়ে এবং কেন? উত্তর, নুন কবিতা পড়তে গিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের কথা মনে পড়ে এবং তিনিও হে মহাজীবন কবিতায় ক্ষুধা ও সৌন্দর্যের যথা রুটি ও চাঁদের কথা বলেছেন। প্রশ্ন 3.17, নুন কবিতা পাঠকালে মধ্যযুগের শেষ ভাগে আর এক কবির কথা মনে পড়ে, তিনি কে এবং তার কথা কেন মনে পড়ে? উত্তর, রায় গুণাকর ভরতচন্দ্রের কথা মনে পড়ে কারণ তিনি সেখানে ঈশ্বরী পাটনি যিনি খেয়া পারাপারের কাজ করেন এবং তিনিও দরিদ্রের সন্তানের জন্য দুধ ভাত খাওয়ার বাসনাকে প্রকাশ করেছিলেন। প্রশ্ন 3.18, নুন খাওয়া সম্পর্কে একটি প্রচলিত কথা, প্রবাদ প্রবচন শোনা যায়, সেটি কি এবং তার অর্থ কি? উত্তর, নুন খাওয়া সম্পর্কে একটি প্রচলিত শব্দ নিমখারাম, যার অর্থ কৃতজ্ঞ, অর্থাৎ যে নুন খেয়েও অর্থাৎ উপকার পেয়েও তা স্বীকার করে না। প্রশ্ন 3.19, মানুষের দৈন্য বোঝাতে নুন সম্পর্কে প্রচলিত কথাটি কি? উত্তর, মানুষের দৈন্য বোঝাতে নুন সম্পর্কিত প্রচলিত কথাটি হলো নুন আনতে পান্তা ফুরোয়। প্রশ্ন 3.20, রসায়নে নুনকে কি বলে? উত্তর, রসায়ন শাস্ত্রে নুনকে বলে সোডিয়াম ক্লোরাইড। প্রশ্ন 3.21, নুন কবিতার নাম নুন না হয়ে অন্য কিছু হলে কেমন হতো? উত্তর, নুন খাদ্যের অত্যাবশ্যকীয় উপাদান, ভাতের অনুষঙ্গে এটি অবশ্য প্রয়োজন আর তা হতদরিদ্র মানুষের প্রধানতম চাহিদার অবসান ঘটায়, তাই কবিতার নাম নুন না হয়ে অন্য কিছু হলে মোটেই মানানসই হতো না। প্রশ্ন 3.22, নুন কবিতায় কবি আর কি অভিপ্রায় ব্যক্ত করেছেন? উত্তর, নুন কবিতায় কবি প্রতিটি মানুষের ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার ইত্যাদি অভিপ্রায় ব্যক্ত করেছেন। প্রশ্ন 3.23, নুন নামকরণের অভিনবত্ব আছে, এটা কি স্বীকার্য? কেন? উত্তর, হ্যাঁ স্বীকার্য, কারণ আপাত যা তুচ্ছ, নগণ্য, ব্রাত্য, লোকচক্ষুর বা ভাবনার বাইরে সেগুলিও যে কাব্য শিল্পে ব্যবহৃত হতে পারে সেটি বোঝাবার জন্য একেবারে কথ্য ভাষা নুন স্বীকৃত এবং অভিনব হিসেবেই মানানসই। প্রশ্ন 3.24, নুন কবিতায় শুধু তিনটি গৃহী পুরুষের কথা, নারীর কোনো ভূমিকা নেই, থাকলে কেমন হতো? উত্তর, কবিতায় পিতা পুত্র প্রতিপক্ষ হিসেবে যতটা মানানসই, সেক্ষেত্রে মায়ের ভূমিকা থাকলে বাড়ির যে দৃশ্যময়তার ছবি আমরা পাই সেটি আর পাওয়া যাবে না। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।